হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 কার্যশক্তি ক্ষমতা চ্যাপ্টারে এটা হচ্ছে 13th ভিডিও এবং লাস্ট ভিডিও এবং এই ভিডিওতে আমরা তোমাদের ছায়া প্রকাশনী বই পেজ নাম্বার 318 লাস্ট পার্ট এবং 319 পার্টে সেট 2 কিছু নিউমেরিক্যাল বাছাই করা নিউমেরিক্যাল নিয়ে আমরা আলোচনা করব। তোমরা তারপরে এক্সারসাইজের বাকি অঙ্কগুলো ট্রাই করবে। কারো কোনো সমস্যা হলে কমেন্ট করে আমাকে জানাবে। সবচেয়ে প্রথম তোমাদের কোশ্চেন নাম্বার 1, যেটা আমাদের এমসিকিউ, ইভেন এন্ট্রান্সের কিছু এমসিকিউ, ইভেন আমাদের 11 এর অ্যানুয়াল এক্সামিনেশন নিউমেরিক্যালও কাজে লাগবে, সেইটা থেকে আলোচনা শুরু করা যায়। প্রশ্নে দেখো বলা রয়েছে 318 পেজের সেট 2 প্রথম অঙ্ক, একটি বস্তুকে একটি সুতোর সাহায্যে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হলো। সুতোটির সর্বোচ্চ এবং সর্বনিম্ন টানের পার্থক্য 19.6 নিউটন। তোমরা একটা কথা মাথায় রাখবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে অবস্থান তার মধ্যে যে টানের পার্থক্য সেটা হয় 6 গুণ বস্তুর ওজনে, মিন্স 6 mg। তো এইটাই প্রশ্নে দেওয়া রয়েছে 19.6 নিউটন। কারো যদি সন্দেহ হয় যে 6 mg কেন, আমি পেজ নাম্বারও বলে দিচ্ছি। ইভেন আগের ভিডিওগুলো যখন থিওরি পড়ানো হয়েছিল সেইখানে কিন্তু আলোচনা হয়েছে। আমি তোমাদের পেজ নাম্বার বলে দিচ্ছি, কেউ যদি ভুলে গিয়ে থাকো। পেজ নাম্বার 291 এর উপরের দিকে দেখবে লেখা রয়েছে T1 মিনিমাম ইকুয়ালস টু 6 ইনটু বস্তুর ওজন। অর্থাৎ উলম্ব বৃত্তপথে বস্তুকে ঠিকমতো ঘোরাতে হলে বৃত্তের নিম্নতম বিন্দুতে সুতোর ন্যূনতম টান বস্তুর ওজনে 6 গুণ হয়। এই থিওরিটা আমরা কিন্তু কাজে লাগাবো। এবারে কেউ ভাবতে পারো যে যে স্যার T1 মিনিমাম লেখা আছে, T2 কই? না, T2 এর মান তোমাদের নিশ্চিত মনে আছে। T2 সমান কত ছিল সেই মানটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। পেজ নাম্বার 290 তে ইকুয়েশন নাম্বার 3 এর আগের লাইনে T2 ইকুয়ালস টু 0। তার T1 এর মান জানি, T2 0, তার T1 আর T2 ডিফারেন্সটা অবভিয়াসলি T1 এর সমান হবে। সেই জন্য আমি তোমাদের বললাম এইটা মাথায় রাখবে। এরপরে কাজ একদম সহজ হয়ে যাচ্ছে, যেহেতু প্রশ্নে বলেছে বস্তুর ভর কত, এমসিকিউ তেও কাজে লাগবে। এইখান থেকে m সমান দাঁড়াচ্ছে 19.6 বাই 6g, অর্থাৎ 19.66 ইনটু 9.8 অর্থাৎ 2/6, অতএব উত্তর হচ্ছে 1/3 কিলো। তাহলে এই প্রশ্নটা ভালো করে করবে। কোশ্চেন নাম্বার 2 খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের মডেল কোশ্চেন পেপারে রয়েছে। ইভেন প্রশ্নবিদ্যা, টার্গেট, যে বিভিন্ন কোশ্চেন ব্যাংক টাইপের বই বেরোয় তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশনের প্রস্তুতির জন্য, সেখানেও প্রশ্নটা রয়েছে। এইটা খুব ভালো করে করতে হবে। বলছে H উলম্ব উচ্চতা বিশিষ্ট একটি মসৃণ বক্রপথ বরাবর একটি বল নেমে এলো। তাহলে বক্রপথ বরাবর বল নেমে এলো এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি উলম্ব বৃত্তাকার পথ সম্পূর্ণভাবে ঘোড়ার মতো বেগ অর্জন করলো। এসে এরকম এরকম এলো, ঘোড়ার মতো বেগ পেয়ে গেছে। দেখাও যে বলটি বৃত্তপথে অতিক্রম করবে যদি h গ্রেটার দ্যান 5/2 r হবে, যেখানে r হলো উলম্ব বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তো এইটা আমরা কিভাবে করব? আবার তোমাদের আমি পুরনো থিওরি দেখতে বলবো, যেটা ছিল তোমাদের পেজ নাম্বার 290 তে 290 ইকুয়েশন নাম্বার 5 মনে করে দেখো। সেখানে আমরা এই ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম, √5rg u ইকুয়ালস টু, এই ইউটা কি ছিল না ন্যূনতম বেগ ছিল, ইকুয়ালস টু বললে মিনিমামটা কিংবা তার থেকে বেশি, দুটো শর্ত ছিল। তাহলে এই বেগটা তাকে লাভ করতে হয়। এইবারে দেখো আমাদের প্রশ্নে যা বলা রয়েছে, সে একটা গতিশক্তি লাভ করেছে, মিন্স একটা দ্রুতি পাবে সে। তাহলে আমি গতিশক্তি বলতে পারি কত না 12 mu²। তাহলে এইখান থেকে আমি u এর মানটা প্লেস করতে পারি। তাহলে আমরা এইভাবেও বলতে পারি যে প্রশ্নে যে রয়েছে আমাদের যে উলম্ব বৃত্তাকার পথ সম্পূর্ণরূপে সে ঘোড়ার মতো বেগ অর্জন করেছে, তাহলে আমরা বলতে পারি এই গতিশক্তি অর্থাৎ 12 mu² has to be greater than equals to 12 m, u এর মানটা যদি বসিয়ে দিই √, তুলে দিয়ে, তাহলে কত আসছে
5rg। এখান থেকে লক্ষ্য করে দেখো, এই যে মানটা আমরা এখান থেকে বসাচ্ছি, তাহলে এখান থেকে সেই ইউ এর মানটাই কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে ভাবার ব্যাপার আছে, এই যে শক্তিটা লাভ করছে সে যদি প্রশ্ন অনুসারে সে যদি এইচ উচ্চতা থেকে এসে থাকে, অর্থাৎ এই হাফ mu স্কয়ারই তো হচ্ছে এই কে, মানে কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি গ্রেটার দ্যান ইকুয়ালস টু কত না 5/2 mgr। তো প্রশ্নতে আমরা আবার যাব, এই যে 5/2 mgr পেলাম, এখানে বলা রয়েছে যে সে এইচ উচ্চতা বিশিষ্ট একটি মসৃণ বক্রপথ থেকে এসেছে। যদি এইচ উচ্চতা থেকে সে আসে, যে পরিমাণ তার স্থিতিশক্তি হ্রাস হবে সেটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে কি এটা বলতে পারি ek equals to mgh? নিশ্চিত বলা যাবে। তার কারণ একটাই, যে এই ক্ষেত্রে আমরা স্থিতিশক্তি এই পরিমাণ হ্রাস হয়েছে। তাহলে ek এর জায়গায় যখন আমরা mgh টা বসাবো, তাহলে পাবো কত 5/2 mgr। এইখান থেকে m কাটবে, g কাটবে, তাহলে h পাওয়া যাচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5/2 r। প্রশ্ন দেখো, অতিক্রম করবে যদি, তার মানে কি অন্তত সমান হতে হবে আর বেশি, তাই দেখবে উত্তরে বেশি এটা রয়েছে। তো আমরা দুটোই লিখে রাখছি, কারণ সমান হলেও হবে, বেশি হলে তো অবশ্যই হবে। তো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটাকে ভালো করে ফেয়ার করে করবে। নেক্সট যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, যেখানে আমরা ভরবেগের ধারণা, আমাদের যে ভরবেগের যে বলের খাত, সেই ধারণাটাও কাজে লেগে যাবে। তো প্রশ্নটা কেমন আছে না, প্রশ্নটা আছে v1 এর মান দেওয়া রয়েছে। কোশ্চেন নাম্বার 5, v1 equals to 15 মিটার পার সেকেন্ড। নেক্সট হচ্ছে v2 20 মিটার পার সেকেন্ড। প্রশ্ন এবারে পড়ি, 15 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান একটি বলকে র‍্যাকেট দিয়ে আঘাত করার পর, যেমন টেনিসের ক্ষেত্রে যেটা হয়, বলটি বিপরীত দিকে v2 equals to 20 মিটার পার সেকেন্ড বেগে ছুটে গেল। তাহলে বিপরীত দিকে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাহলে একটা v হলে কি v1 হলে আর একটা মাইনাস চিহ্ন হবে। গতিশক্তির পরিবর্তন ডেল্টা E equals to 8.75 জুল। নেক্সট বলছে বলটির ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। এখান থেকে বের করতে হবে। কিভাবে আমরা বের করব না, তোমরা সলভ করবে, আমি তোমাদের একটা হিন্টস দিচ্ছি। প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি কত? প্রথম ক্ষেত্রে হবে হাফ mv1 স্কয়ার, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে হাফ mv2 স্কয়ার। তাহলে আমরা এরকম লিখতে পারি, দুটোকে বিয়োগ করব। তো v2 v1 এর মান রয়েছে, এর মানও রয়েছে, তোমরা সলভ করবে ক্যালকুলেটর নিয়ে। তাহলে হাফ m টাকে আলাদা রাখো, v2 স্কয়ার মানে 20 স্কয়ার, আর এটা হচ্ছে 15 স্কয়ার। সলভ টু গেট m, m টা বের করে নেবে এখান থেকে সমাধান করে। তাহলে m এর মান বের হবে, তোমরা করবে। তারপরে দেখো শেষ পাঠে বলেছে ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। তাহলে ভরবেগের পরিবর্তন যদি আমি del p ধরি, তাহলে কি দাঁড়াবে না, প্রথমে যে আমার ভরবেগ ছিল এখানে v1, তাহলে আমরা এরকম বলতে পারি m v2 মাইনাস পরিবর্তন বলেছে, কিন্তু v1 v2 তো বিপরীত দিকে, তাহলে এটা কত হবে মাইনাস v1। তাহলে m এর মান তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ v2 প্লাস v1, অর্থাৎ m এর যে মানটা পাবে, আর v2 v1 মানে 20 প্লাস 15, তাহলে 20 প্লাস 15, তাহলে 35। এখানে m এর যা মানটা বের হবে সেটা গুণ করবে, সেখান থেকে এককটা হবে ভরবেগের যা একক এসআইতে তাই একক হবে। তো এখানে উত্তর রয়েছে, তোমরা যে কেজি মিটার পার সেকেন্ড সেটাকে ভেরিফাই করবে, উত্তর মিলছে কি মিলছে না। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এর প্রশ্নটা তোমরা পড়ো। সেট 2 কোশ্চেন নাম্বার 6 প্রশ্নটা পড়ো। কোশ্চেন নাম্বার 6 এ কি কি তথ্য রয়েছে? 100 গ্রাম ভরের একটি বস্তুকে 100 মিটার উঁচু একটি মিনারের শীর্ষ থেকে ছেড়ে দেওয়া হলো। বস্তুর গতিশক্তি ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পরে মিনারের গোড়ায় পৌঁছানোর মুহূর্তে কত হবে? তো 1 সেকেন্ড পরে বলেছে প্রাথমিক গতিবেগ 0, তাহলে কত দাঁড়াবে 0
0 জি 9.8 সময় 1 সেকেন্ড, তাহলে ভি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। এরপর কি বলেছে, 1 সেকেন্ড পর মিনারে 1 সেকেন্ড পর ছেড়ে দেওয়া গতিশক্তি কত? তাহলে গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কয়ার। এম দেওয়া রয়েছে কত না 100 গ্রাম, তাহলে 100 গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করে নেব, আর এটা ক্যালকুলেশন করবে কত জুল উত্তর বের করবে। নেক্সট বলেছে মিনারের গোড়ায় পৌঁছানো। মিনারের গোড়ায় পৌঁছানো শক্তি যদি জিজ্ঞেস করা হয়, সেখানে বলা রয়েছে আবার কি না মিনারের গোড়ায় পৌঁছানোর মুহূর্তে কত হবে শক্তি বের করো। তাহলে মিনারের গোড়ায় পৌঁছানো মানে কি, টোটাল এই ডিসটেন্সটা তাকে ট্রাভেল করতে হচ্ছে, তাহলে যে পরিমাণ স্থিতিশক্তি সেটাই তার গতিশক্তি সেই মুহূর্তে হবে, কারণ সেই স্থিতিশক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ এমজিএস টা বের করলেই হবে। তাহলে 100 এটা এই সাইডে করব, আর এই তো দেওয়াই হয়েছে, তাহলে কত জুল হবে, তাহলে ক্যালকুলেশন করে তোমরা বের করবে। নেক্সট খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে 11 এবং 12, সেটা তোমরা একটু ভালো করে প্রশ্নটা পড়ো। 11 দাগ আর 12 দাগ, স্পেশালি 12 দাগ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 দাগের প্রশ্ন দেখবে সেখানে কি বলা রয়েছে না 11 দাগের প্রশ্নে 2 কিলো ভরে একটি বস্তুকে একটি অনুভূমিক অমসৃণ তলের উপর দিয়ে, মানে একটা এরকম রয়েছে 2 কিলো ভরে, তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কত বেগে না v = 2 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে। বলছে বস্তু ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে 5 সেকেন্ডে কত তাপ উদ্ভূত হবে। t সমান 5 সেকেন্ড, মিউ সমান 0.2। সবচেয়ে প্রথম কাজ যেটা আমাদের এখানে প্রশ্নে বলছে, তাপ নির্ণয় করতে বলেছে, আবার জি এর মান রয়েছে 4.2 জুল পার ক্যালোরি, তোমরা বই খুলে দেখো, জি এর মান রয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা কার্য বের করতে হবে প্রথমে। কেন কার্য বের করতে হবে না আমরা জানি W = JH, নবম শ্রেণীতে তাপ চ্যাপ্টারে পড়েছিলেন, আবার H = তাহলে কত জানছে W/J, J এর মান তো প্রশ্নে দেওয়াই রয়েছে 4.2, তাহলে W টা বের করতে হবে। তো W বের করা মানে আমরা জানি বল ইনটু সরণ, আবার তোমরা এটাও জানো সরণ হচ্ছে বেগ ইনটু সময়, তাছাড়া বসাও এখানে, তাহলে F ইনটু V ইনটু T। তোমরা এবার এটাও জানো F = হচ্ছে মিউ r, ঘর্ষণ চ্যাপ্টারে পড়েছিলে সূত্র পড়ার সময়, তাহলে মিউ r, r মানে mg, তাহলে এটা কত দাঁড়াচ্ছে মিউ mg vt। লক্ষ্য করে দেখো মিউ এর মান তোমার রয়েছে, m 2 কিলো রয়েছে, g 9.8 রয়েছে, v রয়েছে 2 মিটার পার সেকেন্ড, আর t রয়েছে 5 সেকেন্ড। তাকে সমাধান করে কিছু একটা তোমার পাবে, সেটা ক্যালকুলেশন করবে তোমরা, সেখান থেকে w বের করলে, এবারে j এর মান সবই রয়েছে, তার আর কোনো অসুবিধা নেই। এই সমান w/j, যে মানটা বের হলো যত জুল এখান থেকে সেটা বসিয়ে দেবে, সেখান থেকে অত উত্তর যা থাকবে তোমার ক্যালোরি, তত ক্যালোরি বেরিয়ে যাবে, কারণ এই j এর মানই হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, নেক্সট যে কাজটা তোমরা করবে সেই কাজটা হচ্ছে 12th নাম্বার কোশ্চেন, যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের কোশ্চেন ব্যাংকগুলো তো রয়েছে, এটা ভালো করে শিখতে হবে। এটা সমাকলনের একটা প্রয়োগ, সেটা হচ্ছে প্রযুক্ত বল দেওয়া রয়েছে, সেটা হচ্ছে F। F কত না a sin omega t I cap, a sin omega t I cap প্লাস a cos omega t j cap। তাহলে যে বলটা হচ্ছে সেটা xy তলে ক্রিয়াশীল, ওই জন্য দেখো x বরাবর উপাংশ রয়েছে, y বরাবর উপাংশ রয়েছে, ভেক্টরে তোমরা পড়েছো। a এবং ওমেগা ধ্রুবক বলছে, m হচ্ছে বস্তুর ভর, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাহলে প্রাথমিক গতিবেগ 0। বলটি দ্বারা কৃতকার্যের রাশিমালা নির্ণয় করো। তো প্রথম কথা আমি বলি, আমরা F = m a, এই a আর এই a একই নয়, এটা ধ্রুবক, এইটা কিন্তু ত্বরণ। আবার ত্বরণকে আমরা কলন বিদ্যাতে কেমন লিখি dv/dt, তার মানে আমি বলতে এটা চাইছি এই f এর জায়গা এটা লিখতে পারি, অর্থাৎ m dv/dt সমান এটা লিখছি a sin omega t I cap প্লাস a
cos ওমেগা টি জে ক্যাপ। এইবারে আমরা সমাকলন করব, ডিগ্রি একদিকে a বাই m কে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকবে আমাদের এইখানে sin ওমেগা টি i ক্যাপ প্লাস cos ওমেগা টি জে ক্যাপ ইনটু ডিটি, কারণ টি এর সাপেক্ষে সমাকলন করা হচ্ছে। সমাকলনের পরে কি পাবো আমরা না v ইকুয়ালস টু কত পাবো a বাই m, এখান থেকে দেখো ওমেগা পাবো, ওই জন্য ওমেগা বাইরে নিয়ে চলে এলাম। আর কি পাবো সাইন আছে, তাহলে সাইনের সমাকলন করলে কি পাবো মাইনাস পাবো যেহেতু সমাকলন, তাহলে cos ওমেগা টি i ক্যাপ প্লাস sin ওমেগা টি জে ক্যাপ। তাহলে সমাকলন করলাম, যেহেতু এটা অনির্দিষ্ট সমাকল তাই একটা সমাকলন ধ্রুবক এইখানে থাকবে। এরপর c1 এর মান বের করতে হবে। তো আমরা জানি শুরুতে যেহেতু কোনো গতিবেগ ছিল না, কারণ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাহলে t শূন্য হলে v শূন্য হবে। তাহলে t শূন্য হলে v শূন্য হবে। তাহলে প্রয়োগ করব, প্রয়োগ করলে কত আসছে দেখো v শূন্য, এদিকে বাইরে থাকছে a বাই m ওমেগা, এখানে যেহেতু t শূন্য তাহলে এটা মাইনাস 1 হচ্ছে, আর তো কিছু থাকছে না, একটা প্লাস 0 sin 0 ডিগ্রি যেহেতু প্লাস c1, তাহলে অতএব c1 পাওয়া যাচ্ছে a বাই m ওমেগা, এখানে 1 i ক্যাপ ছিল একটা, তাহলে i ক্যাপ থাকবে, এইটা পাচ্ছি। তাহলে এটাকেও আমি ভেক্টর আকারে লিখে রাখলাম যাতে করে পরিষ্কার দুদিকে যেন ভেক্টর রাশি থাকে, কোনো গন্ডগোল না হয় স্কেলার ভেক্টর নিয়ে। এরপর কাজ কি আমাদের না আমরা বেগ এখান থেকে পেয়েছি, আমরা কি বের করতে চাইছি না আমরা বের করতে চাইছি বলটি দ্বারা কৃতকার্যের রাশিমালা কত হবে। কৃতকার্যের রাশিমালা যদি বের করতে হয় তখন একটা জিনিস মাথায় ঢোকাও, কৃতকার্য কিংবা আমাদের যে গতিশক্তি সেটা কোথা থেকে পাই না কার্য দিয়ে গতিশক্তি নির্ণয় করা হয়। তাহলে যদি আমি গতিশক্তি নির্ণয় করে দিই তাহলে সেটা কৃতকার্যের সমান হবে। কোথায় পড়েছি কার্য শক্তি উপপাদ্য, থিওরিতে মনে করো দেখো চতুর্থ না পঞ্চম ভিডিওতে আমরা পড়েছিলাম যে কৃতকার্য দিয়েই গতিশক্তি নির্ধারণ করা হয়। তাহলে হাফ mv স্কয়ার কে কিভাবে লিখতে পারি, যেহেতু ভেক্টর আমার এখানে রয়েছে এভাবে লিখতে পারি v ডট v সমজাতীয় দুটি ভেক্টরের ডট গুণফল করলে cos 0 তাহলে 1 হয়ে যায়, তাহলে এটা লিখতে পারি। এরপরে কি করব হাফ m v ডট v, তার মানে যে মান v এর রয়েছে আমার কাছে তার স্কয়ার তারই মড, তাহলে আমি এরকম কি লিখতে পারবো হাফ m স্কয়ার যেহেতু a স্কয়ার বাই m স্কয়ার ওমেগা স্কয়ার, ভেতরে কি থাকবে স্কয়ার হচ্ছে, তাহলে দেখো একটু এখানে একটু ভেবে নিলে ভালো হয়, এই মানটা এখানে তো ঢুকবে, তার মানে আমি এটা বলতে চাইছি কারণ i ক্যাপ রয়েছে যেহেতু, তাহলে এরকম আসছে না a বাই ওমেগা তো বাইরে চলে যাচ্ছে, তাহলে কি 1 থাকছে, তাহলে 1 মাইনাস cos ওমেগা t এর হোল স্কয়ার প্লাস sin স্কয়ার ওমেগা t, তাহলে c1 এর ঝামেলাটাও চলে গেল। এরপর কি করব আমরা এখানে একটা m কাটছে, তাহলে a স্কয়ার বাই 2m ওমেগা, এখানে কি থাকছে দেখো 1 প্লাস cos স্কয়ার ওমেগা t, এখান থেকে sin স্কয়ার ওমেগা t তার পাশে নিয়ে চলে আসি, তাহলে সমাধান করতে সুবিধা হবে, আর মাইনাস 2 cos ওমেগা t। নেক্সট কাজটি আমাদের আমি এদিকটা করি, তোমরা যদি দেখতে না পাও কি লিখবো এবারে, জাস্ট এটাকে সিম্পলিফাই করছি আমরা। তাহলে e কে মানেই হচ্ছে w, তাহলে w ইকুয়ালস টু a স্কয়ার 2m ওমেগা, আর এখানে কি থাকছে 1 প্লাস 1 মাইনাস 2 cos ওমেগা t, তাহলে a স্কয়ার 2m ওমেগা, একটা 2 কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকলো 1 মাইনাস cos ওমেগা t, তাহলে নরমাল আমরা বন্ধনটা দেব, দেখো 2 কেটে গেল, তাহলে থাকছে কত a স্কয়ার বাই m ওমেগা 1 মাইনাস cos ওমেগা t। তোমরা
এখানে লক্ষ্য করে দেখো আমাদের একটা সরি একটা স্কয়ার এখানে মিস হয়েছে, সেজন্য দেখো উত্তরে একটা স্কয়ার মিসিং হয়ে গেছে। a স্কয়ার m ওমেগা স্কয়ার হয়েছে, এখানে একটা স্কয়ার ছিল, সেই স্কয়ারটা এখানে লেখা হয়নি, সেই স্কয়ারটা লিখতে হবে। বাস, এবার দেখো a স্কয়ার m ওমেগা স্কয়ার 1 মাইনাস cos ওমেগা, তাহলে একেবারে কিন্তু উত্তর মিলে যাচ্ছে। নেক্সট যে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা আমরা করব সেটা হচ্ছে 14-15 প্রশ্নটা তোমরা ভালো করে দেখো। 14 থেকে দেখো বলেছে 5 কিলো ভর বিশিষ্ট একটি ব্লককে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত একটি নততল বরাবর টানা হলো। যদি 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলে তবে স্থির অবস্থা থেকে 5 সেকেন্ড পরে ব্লকটির উপর কি পরিমাণ ক্ষমতা প্রযুক্ত হবে এবং 5 সেকেন্ড পর্যন্ত ব্লকটির উপর কত গড় ক্ষমতা প্রযুক্ত হবে। তো জয়েন্টের প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, তোমাদের খুব কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এখানে যে ডায়াগ্রামটা তোমরা ইউজ করবে সেটা ঘর্ষণের ডায়াগ্রামটা ইউজ করলেই হবে। যে এই ক্ষেত্রে মূল যে ব্যাপারটা রয়েছে আমাদের যেটা কাজ করতে হবে, আমরা জানি বেগ এবং ত্বরণের যে সমীকরণ, যেহেতু প্রাথমিক গতিবেগ শূন্য রয়েছে তাহলে v at। তোমাদের এখানে প্রশ্নে দেখো a এর মান আর t এর মান দেওয়া রয়েছে, কত? ত্বরণ রয়েছে 0.5, t রয়েছে 5, তাহলে এইখান থেকে আমরা বেগ বের করে নিতে পারি 2.5 মিটার পার সেকেন্ড। এবারে কি রয়েছে না 2.5 মিটার পার সেকেন্ড রয়েছে। এইখানে দেখো নেক্সট যেটা আমাদের জিজ্ঞেস করছে যে ক্ষমতা বের করতে হবে। তো তোমরা ভালো করেই জানো ক্ষমতা বের করতে হলে বলের সঙ্গে বেগ গুণ করতে হয়। তাহলে প্রথমে বল বের করতে হবে, তাহলে বলটা আগে বের করতে হবে। তাহলে বল বের করে যাওয়া আমাদের কাছে কি কি তথ্য রয়েছে না, তোমরা মনে করে দেখো নততলের সেই ছবিটার কথা যদি বলা হয় তাহলে এখানে বস্তু থাকতো, এটা mg থাকতো, এই বরাবর মনে করে দেখো mg sin থিটা থাকতো, এইখানে তার আবার ত্বরণের ব্যাপারটাও রয়েছে। তাহলে স্বাভাবিকভাবে তার যে প্রযুক্ত বল যদি আমি এরকম ধরি তাহলে স্বাভাবিকভাবে ত্বরণ আর মানে ত্বরণের জন্য যে বলটা ma, তাহলে এরকম ব্যাপারটা জানিয়ে যাচ্ছে আমাদের যে যে পরিমাণ আমরা বলটা প্রয়োগ করছি সেইটা অ্যাকচুয়ালি কত না এই f অ্যাকচুয়ালি ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, একটু বলতে ভুল হলো সেটা বলি। এই যে f আর mg sin থিটা থাকছে, তাহলে f টা যেহেতু বড় তাহলে আমি এরকম লিখতে পারি, f টা যেহেতু বের করব কত না f মাইনাস mg sin থিটা, যেহেতু প্রশ্নে আমাদের বলা রয়েছে ব্লকটাকে ত্বরণ নিয়ে চলছে, তাহলে আমরা বলতে পারি তাহলে এই f মাইনাস mg sin থিটা যেটা নেট থাকবে সেই নেটটাই কি হবে m এর সমান হবে। এটা যেহেতু বেশি এটা যেহেতু কম, তাহলে লব্ধি বল এরকমই থাকছে। তাহলে f সমান কত না mg sin থিটা প্লাস তাহলে m ইনটু g sin থিটা প্লাস a। তাহলে এইখান থেকে আমরা f এর মানটা পেয়ে যাব। কি করে পেয়ে যাব? m বসাবে 5 কিলো, এইখানে m এর জায়গা বসাবে 5, g আমাদের 9.8 বলা নেই তাহলে 9.8 বসাতে পারো। তারপর sin কত না 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি। ত্বরণ কত না ত্বরণ সম্ভবত আমাদের ছিল 0.5, একবার মিলি নেওয়া যাক 0.5। একে সমাধান করবে, সমাধান করে দেখবে কত আসছে, সম্ভবত 27 আসবে। তো তারপর কি না আমাদের বের করতে হবে p বের করতে হবে মানে ক্ষমতা। তাহলে p কত হবে ফোর্স ইনটু ভেলোসিটি, তাহলে ফোর্স যদি 27 হয় তোমরা একবার ভেরিফাই করে দেখে নেবে কত আসছে। v কত না v এর মান যেটা রয়েছে আমাদের সেটা কিন্তু প্রশ্নে বলা ছিল কত 5 সেকেন্ড 5, সরি আমরা তো v এর মান বের করেছি, ঠিক আছে বের করা আছে আমাদের, তো অসুবিধা নেই কিছু। এখান থেকে p এর মান পেয়ে যাব। p এর যে মানটা পাবো চেক করে দেখবে এটা আসছে কিনা, যেটা উত্তর সেটাই বেরোনোর কথা। এইটা ক্ষমতার মান, তার মানে অত ওয়াট। এই ক্ষেত্রে দেখবে বলেছে গড় কত ক্ষমতা, তাহলে প্রথমে তো কোনো ক্ষমতা ছিল না, গড় ক্ষমতা যদি আমি p এভারেজ ধরি প্রথমে তো কোনো ক্ষমতা ছিল না, স্থির ছিল, তারপরে হয়েছে, তাহলে এটা বাই 2 হবে। তাহলে 67.5 বাই 2, তাহলে দেখো উত্তরে একটা রয়েছে 33.75, তাহলে এটাই জানাচ্ছে, তাহলে 33.75 ওয়াট। তাহলে এখান থেকে আমরা সহজে বের করতে পারি। নেক্সট প্রশ্ন তোমরা দেখো
ওই 15 দাগের প্রশ্ন, একেবারে সহজ প্রশ্ন, দেখে মনে হচ্ছে কঠিন, এরকম একটা এমসিকিউ থাকতে আছে রয়েছে আমাদের, তো সরাসরি তোমরা করতে পারবে। এখানেও দেখো ক্ষমতা বের করতে বলেছে রেল ইঞ্জিন, যে দেখো এখানে বলেছে 12,000 কিলো ওজনের একটি রেল ইঞ্জিন সমবেগ নিয়ে 15 ডিগ্রি কোণে আনত রেল বরাবর গতিশীল। তাহলে রেলটা বুঝতে পারছে এরকম না, হয়তো এরকম, ঠিক আছে। এবার বলছে ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো, তাহলে ক্ষমতা কত? P = Fv হয়। তো এই ক্ষেত্রে F টা কি হবে না, F এর উপাংশ সেই বরাবর, তাহলে বুঝতেই পারছো যে যে উপাংশটা আমরা বের করব সেটা স্বাভাবিকভাবে কত না F sin θ। F মানে আমার কত, তার ওজন যেটা mg sin θ * v। এবার দেখো তথ্য যা যা প্রশ্ন তোমাদের রয়েছে সবগুলোই কিন্তু রয়েছে। কি m এর মান রয়েছে 12,000, 9.8 sin 15 ডিগ্রি, তারপর v এর মান রয়েছে কত, v এর মান এক্ষুনি দেখলাম 5 মিটার পার সেকেন্ড, তাহলে 5 মিটার পার সেকেন্ড। সব মানগুলো তোমরা বসিয়ে দেবে, ক্যালকুলেটরে sin 15 ডিগ্রি মানটা বের করে নেবে, সবগুলো গুণ করে দেবে, সেখান থেকে কিন্তু p বেরিয়ে যাবে। উত্তর তোমরা ওয়াটে বের করবে, কিন্তু বইতে উত্তর রয়েছে কিলোওয়াটে, যা বেরোবে সেটাকে 1000 দিয়ে ভাগ করে দেবে, তাহলে সেই উত্তরটা ওয়াট থেকে কিলোওয়াটে নিজে নিজেই পরিবর্তন হয়ে যাবে। তো এটা মাথায় রাখবে। নেক্সট যে প্রশ্ন যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17 এবং লাস্ট প্রশ্ন 19। 19টা খুব ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে। কোশ্চেন নাম্বার 17 এ দেখবে কোশ্চেন নাম্বার 17 এ একটা 0.4 কেজির একটি বস্তু উলম্ব বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে 2 বার পূর্ণ আবর্তন করে। যদি বৃত্তাকার পথের ব্যাসার্ধ 1.2 মিটার হয় তবে তারে টান নির্ণয় করো বৃত্তের সর্বনিম্ন বিন্দুতে আর সর্বোচ্চ বিন্দুতে। বৃত্তাকার কেস রয়েছে, তো এটা সুবিধা হচ্ছে কি তোমরা যে দেখেছিলে একটু আগে ওই যে 291 সম্ভবত পেজে উলম্ব বৃত্তাকার পথে বস্তুর গতি, সেইখানে তোমরা মনে করে দেখো ইকুয়েশন নাম্বার 2 আর ইকুয়েশন নাম্বার 1 সেটাতেই কাজ হয়ে যাবে। পেজ নাম্বার 290 তে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 দেখলেই তোমাদের অঙ্ক কিন্তু সহজে হয়ে যাবে। শুধুমাত্র কাজ করতে হবে সেইখানে আমাদের যে টি এর এক্সপ্রেশন আছে তোমরা দেখবে t1 যেটা সেটা এরকম ছিল mv²r প্লাস mg, আর t2 ছিল mv²r মাইনাস mg। তোমাদের কাজ করতে হবে যেটা এটাকে চেঞ্জ করতে হবে। কিভাবে না v কত হয় ওমেগা r হয়, তাহলে এক্সপ্রেশনটা কেমন দাঁড়িয়ে যাবে m ওমেগা² r প্লাস mg, আর এই এক্সপ্রেশনটা দাঁড়িয়ে যাবে m ওমেগা² r মাইনাস mg। তাহলে দেখো একদম সহজ কাজ, শুধু v এর জায়গায় মানটা বসালেই হয়ে গেল। এইবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওমেগার মানটা বের করে নিতে হবে, কারণ প্রশ্নে দেখো প্রতি সেকেন্ডে 2 বার পূর্ণ আবর্তনের কথা বলেছে, তাহলে কোনো অসুবিধা নেই, n এর মান 2 দেওয়া হয়েছে, তাহলে 4 পাই এর মান বসিয়ে দেবে, সেখান থেকে তোমরা বের করে নেবে। এইবারে তোমাদের কাজ একদম সহজ হয়ে গেছে। m দেখো তোমরা এই অঙ্ক করবে, m সমান কত 0.4, ওমেগা সমান এটা পেয়ে গেছি, r সমান কত 1.2 মিটার, আর m জানো 0.4, g হচ্ছে কত 9.8। তাহলে একবার যোগ একবার বিয়োগ করলেই দেখবে যে দুটো উত্তর রয়েছে, একটা বেশি একটা কম, সেটা তোমরা পেয়ে যাবে। তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, আমি বলে দিলাম ওমেগাটা বের করে নেবে, m দেওয়া রয়েছে r দেওয়া রয়েছে, g তোমরা জানো, নিজেরা সলভ করবে, উত্তর মেলাবে। এবার লাস্ট প্রশ্ন যেটা কোশ্চেন নাম্বার 19 সেটা নিয়ে আলোচনা করব, একটু জায়গা বেশি লাগবে, এই দিকটা করছি। কোশ্চেন নাম্বার 19 খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো 19 এ বলা আছে যে একটা তল রয়েছে, সেইখানে u একটা নির্দিষ্ট দ্রুতি নিয়ে u নিয়ে অবিলম্বের সাথে থিটা কোণে, মানে এই কোণটা মান থিটা রয়েছে, থিটা কোণে মেঝেতে আঘাত করলো একটা বল, এটা হচ্ছে সেই মেঝেটা। এইবারে সে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ করেছে, তাহলে প্রতিফলিত বল ধরো এরকম গেছে, তার অ্যাঙ্গেলটা আমি হয়তো 5 বললাম। এবার এটা u
এটা ভি ধরলাম। বলছে প্রতিফলিত বলের দ্রুতি এবং ওর প্রতিফলন কোণ, মানে এটা চাইছে প্রতিফলন কোণ, তাহলে প্রতিফলন কোণ ধরে নিলাম আমি 5। বের করতে হবে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান রয়েছে স্মল ই, যাকে সংঘর্ষ গুণাঙ্ক আমরা বলে থাকি। এই অঙ্কটা আমরা কিভাবে করব না, বুঝতেই পারছো, এটা যেহেতু ইউ রয়েছে তাহলে এইখানে আমাদের উপাংশ কি হবে না, এই বরাবর হচ্ছে কত না ইউ sin থিটা, আর এই বরাবর কত থাকবে না, এই বরাবর থাকছে ইউ cos থিটা। একই বরাবর আমাদের ভি যদি ধরা হয় তাহলে ভি cos ফাই, আর এদিকে থাকবে ভি sin ফাই। এবারে দেখো আমাদের এইখানে যা প্রমাণ করতে বলেছে, আমাদের ভরবেগের সংরক্ষণ নীতি ছাড়া কিন্তু হবে না। তাহলে যদি এটা x অক্ষ, এটা যদি আমরা y অক্ষ ধরি, তাহলে আমরা কি বলতে পারি, যদি আমরা x এরকম x নাম দিই, তাহলে x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ নিয়ম যদি প্রয়োগ করি, তাহলে x অক্ষ বরাবর এটার কত হচ্ছে না mu, যদি এটা হয় এদিকে তাহলে এটা এদিকে, তাহলে mu sin থিটা ইকুয়ালস টু mv sin ফাই। কারণ ভর তো আর পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা একটা সমীকরণ থাকলো, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক, এখানে দেখো বলা রয়েছে প্রশ্নে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে ই, তো সেটা কত হবে এই ক্ষেত্রে না এমনি হয় কত ভি বাই ইউ হয়, কিন্তু ভি মানে কত ভি cos ফাই, ইউ মানে কত ইউ cos থিটা। তাহলে উভয় পক্ষকে যদি m দিয়ে গুণ করি তো এটা থেকে কি লিখতে পারবো না, লিখতে পারবো এরকম mv, যদি m দিয়ে গুণ করি তাহলে m দিয়ে গুণ করতেই হবে, এখানে m রয়েছে, আর হচ্ছে এদিকে mu cos থিটা। তাহলে দুটো সমীকরণ আমরা কি করব, সমীকরণ 1 কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত আসবে এই ক্ষেত্রে না, এই ক্ষেত্রে আসছে এই দিকে দেখো যে cos রয়েছে, তাহলে এটাকে আমি ভাগ করছি এসব থিটা থিটা একদিকে করছি, তাহলে কত mu sin থিটা বাই meu cos থিটা mv sin, এখানে আমাদের রয়েছে mv sin ফাই ইকুয়ালস টু mv cos ফাই। এদিকে কত পাচ্ছি না, এদিকে পাচ্ছি tan থিটা বাই e, আর এদিকে পাচ্ছি tan ফাই। তাহলে ফাই চেয়েছিল পরীক্ষায়, সরি প্রশ্নে, tan ইনভার্স কত tan থিটা বাই e। তাহলে দেখো শেষ উত্তরে রয়েছে tan ইনভার্স tan থিটা বাই e। তাহলে এখান থেকে আমরা সহজে এটা পেয়ে গেলাম। নেক্সট যে ঝামেলাটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ভি এর মান নির্ণয়। ভি এর মানটা কিভাবে আমরা নির্ণয় করব, তাহলে ভি এর মান নির্ণয় করার জন্য যেটা আমরা কাজ করব সেটা হচ্ছে সমীকরণ 1 এবং 2 কে বর্গ করে যোগ করে দেব। কি রকম, থিটা গুলোকে একদিকে করি, তাহলে কেমন দাঁড়াবে m স্কয়ার u স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস m স্কয়ার e স্কয়ার u স্কয়ার cos স্কয়ার থিটা, আর এদিকে কি থাকছে ডান দিকে m স্কয়ার v স্কয়ার sin স্কয়ার ফাই প্লাস m স্কয়ার v স্কয়ার cos স্কয়ার ফাই। তাহলে দেখতেই পাচ্ছ এখানে শুধু পাওয়া যাবে m স্কয়ার v স্কয়ার, কারণ sin স্কয়ার ফাই প্লাস cos স্কয়ার ফাই কমন যেহেতু তখন নিচ্ছে m স্কয়ার v স্কয়ার কে, তখন পাওয়া যাচ্ছে m স্কয়ার v স্কয়ার ইনটু 1। তাহলে এখান থেকে m স্কয়ার তো কেটেই যাবে, বুঝতেই পারছো। তাহলে v স্কয়ার সমান কত থাকছে u স্কয়ার sin স্কয়ার থিটা e স্কয়ার u স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে u স্কয়ার যদি কমন নেওয়া হয় তাহলে কত দাঁড়াচ্ছে sin স্কয়ার থিটা e স্কয়ার cos স্কয়ার থিটা। অতএব v equals to u root over sin স্কয়ার থিটা e স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে এবার দেখো তোমরা উত্তরে আমরা কি পাচ্ছি, u sin স্কয়ার থিটা প্লাস e স্কয়ার cos স্কয়ার থিটা, একদম উত্তর কিন্তু মিলে গেছে। তাহলে ভরবেগের সংরক্ষণ নিয়ম x অক্ষ y অক্ষ বরাবর লাগালাম, তারপরে শুধু বীজগণিত প্রয়োগ করলাম, কারণ হচ্ছে আমাকে ফাই বের করতে হবে, সে কোন ভাগ যা খুশি আমরা করি যেটাতে সহজ হবে, ভাগ করলেই সহজে পাওয়া যাবে। এই ক্ষেত্রেও আমাদের ভি পেতে হবে, তাই স্কয়ার করলে আমাদের এই থিটাটা এখান থেকে দেখো সরি ফাইটা এখান থেকে বাদ যাচ্ছে, স্কয়ার করে যোগ করলে তাই করেছি, এই জন্য উত্তরটা পেয়েছি। তো সমাধানটা
কোন নতুন অঙ্ক এলো তোমাদের নিজের মতোই করতে হবে, যাতে করে আমরা সলভটা সহজে করতে পারি। তোমরা এইখানেই তাহলে নিউমেরিক্যাল পার্টটা শেষ হচ্ছে আমাদের আলোচনা। আমরা নেক্সট ভিডিওতে তোমাদের নেক্সট চ্যাপ্টার রয়েছে স্থিতিবিজ্ঞান, সেইটা আমরা আলোচনা শুরু করব খুব শীঘ্রই। তোমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করবে আর অঙ্কগুলো করবে। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। পরের ভিডিওতে দেখা হবে। টিল দেন, বাই।